এপিসোডের শুরুতে আনন্দের সংবাদ। বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটে পুতুলের বিরুদ্ধে দুদকের অভিযানের খবর। এটা একটা বিগ নিউজ। ল্যান্সেট দিতেছে স্বাস্থ্য দুনিয়ায় প্রথম আলো আর দিল্লি স্টার না ওইগুলোর মতো একটা তালেবর। এরা ন্যারেটিভ তৈরি করলে খবর হ্যাজ সারা দুনিয়া স্বাস্থ্য সার্কেল রেডি হইতেছে এখন পুতুলের বিরুদ্ধে। পার্টিজম হবে, পার্টিজম এক কোটি দেন সাকবুম সাকবুম। আমি বুঝলাম না পুতুল এরপরে টার্গেট ফুলিল কথা। আমেরিকা ট্রাম্প ক্ষমতা নিয়ে কইছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাইরে যাবে। আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ছাড়া যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয় পুতুল, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বাইরে যাওয়া উচিত। ঠিক হয়েছে, মাখা মাখা আরো মাখা। যে পাপ করেছে পুতুলে ঢুকে সে পাপের প্রায়শ্চিত্ত করা লাগবে। ঠিক হয়েছে, খুব খুশি হয়েছি। এবার আসেন আগের নতুন অনলাইনের আওয়ামী সিপাহসালার মাসুদ কামালের নিয়ে কথা কই। ওরে কইছিলাম এটা ঠাসি খায় দেখতে, তো ঠাসি তো খাবে না, বেশি কথা কয়, বক বকাইছে। আজকে আবার একটা বক বকাইছে। এই যে এটা মাসুদ কামাল কি বক বকাইছে আজনা দেখি। এই সরকারের একজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই, মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না, তবে গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, ওনার কথাবার্তায় টের পাওয়া যায়, এবং অন্যদের কথাবার্তাতে কিছুটা বোঝা যায়। মানে ওনার কোনো পোর্টফোলিও নাই। এই জন্য যে আগে একটা কথা বলা হতো না, দপ্তরবিহীন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা। তো আমার মনে হয় মাহফুজুর রহমানকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না, কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো না কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই। হতে পারে কিন্তু, কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ওনার কোনো পোর্টফোলিও ছিল না, মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি। মাসুদ কামাল খুব বিলাইছে মাহফুজের উপরে। মাহফুজের নাম দিয়েছে উজিরে খামোখা। কারণ কি? কারণ যে মাহফুজের কোনো দপ্তর নাই। সেটা নিজেই কইছে যে কেজরিওয়ালের কোনো দপ্তর ছিল না। তো মোল্লার দৌড় থেকে মসজিদ পর্যন্ত, আর বাকশালীর দৌড় ইন্ডিয়া পর্যন্ত, ইন্ডিয়া ছাড়া কোনো উদাহরণ থাকে না। দপ্তরবিহীন মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়। তাদের ভূমিকা কি আসলে এই বিষয়টা একটু আলাপ করে দেখি। দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রিসভার বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে। তাদের ভূমিকা একটা সরকারের কার্যকারিতা বাড়াইতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত অবদান রাখতে সাহায্য করে। আমরা যেমন ইংল্যান্ডের উদাহরণ দিতে পারি যে উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। যুদ্ধকালীন সময় চার্চিলকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং সামরিক অভিযানের কৌশলগত নেতৃত্ব দেওয়ার জন্য। তারপরে ধরেন পিটার মেন্ডেলসন টনি ব্লেয়ারের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিল। পলিসি ফ্রেমওয়ার্ক আর নিউ লেবার নীতিমালা যেটা তৈরিতে তার ভূমিকা ছিল মুখ্য। লেবার পার্টির একটা খুব গুরুত্বপূর্ণ নেতা ছিল সে। এমনকি নাদির জাহাবি এই সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন যে রোল আউট, এই কার্যক্রমের নেতৃত্ব দিছিল এই লোক। ইন্ডিয়ায় আরো উদাহরণ আছে, ওইটা তো জানেন না মাসুদ কামাল। আম্বেদকর হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, কিন্তু মন্ত্রী হিসেবে তার কোনো নির্দিষ্ট দপ্তর ছিল না। ভারতের সংবিধান প্রণয়ন, সামাজিক ন্যায় বিচার এবং দলিত অধিকার রক্ষায় তার কি ভূমিকা আম্বেদকরের, সেটা তো সবাই এটা প্রশংসা করে, তাই না? 47 সালে আরেকজন মন্ত্রী ছিল গোপাল স্বামী আয়েঙ্গার। কাশ্মীর বিষয়ক বিশেষ দায়িত্বটা ওনার ছিল। ভারত আর কাশ্মীরের যে সম্পর্ক স্থাপন, ভারত কাশ্মীরে যে গিলে খাইলো, ওই সম্পর্ক স্থাপনের কূটনৈতিক সমাধানে তার ভূমিকা ছিল প্রধান। তারপরে ধরেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সেও দপ্তরবিহীন মন্ত্রী ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি তো কি বিশাল নেতা ছিল। এমনকি কানাডা বা অস্ট্রেলিয়াতে যে বলি জিম ক্রেটিয়ান কানাডায় দপ্তরবিহীন মন্ত্রী থাকা গেলেন, কুইবেকের যে আলাদা হওয়ার যে বিষয়টা ছিল না, ওইটার মূল মানুষটা ছিল এই লোকটা। তার নেতৃত্বে কুইবেকের সংহতি এবং ঐক্য বজায় রাখা সম্ভব হয়। রিচার্ড কেসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে যুদ্ধকালীন পরিকল্পনা এটা করতো সে। অস্ট্রেলিয়ার মিত্র খোঁজা এবং তাদের সাথে সম্পর্ক রাখা, এই পুরো কাজটা সে করতো। দপ্তরবিহীন মন্ত্রীরা আসলে কি কি করে? এক নম্বর করে হচ্ছে কৌশলগত নেতৃত্ব দেয়, বিশেষ প্রকল্প এবং সমস্যার সমাধানে ভূমিকা পালন করে, কূটনৈতিক দায়িত্ব পালন করে, আন্তর্জাতিক এবং জাতীয় সম্পর্কের উন্নয়ন ঘটান। তার একটা স্পেশালাইজড এক্সপার্টাইজ থাকে, বিশেষজ্ঞদের মতো পরামর্শ এবং নেতৃত্ব দেয়। আর
4 নম্বর হচ্ছে যে রাজনৈতিক ভারসাম্য, মন্ত্রিসভার সদস্য সংখ্যা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের মন্ত্রীরা মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীরভাবে প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের অবদানই পুরো সরকারের সাফল্য নির্ধারণ করে। আই রিপিট, দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামখা না। মাসুদ কামাল মূর্খ হইতে পারে, দুনিয়ার সব মানুষ তো মূর্খ না। মাহফুজকে যে আপনি উজিরে খামখা কইতেছেন, এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে। মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণপণ লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর জন্য জীবন দিছে, মাঠে লড়াই করছে। হাসিনা তো নিজে উজিরে খামখা ছিল বিনা ভোটে, তখন কি মোদি মুখে বলে রেখেছিল মাসুদ কামাল? তখন যে কয় নাই, এখন সবার মুখ ফুটেছে। দেখেন রিজভি কি করছে 5 আগস্টে, কেন্দ্রে করছে বাচ্চাদের কথা শুনেন। বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সে সমস্ত মাসুম বাচ্চারা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা বন্ধুত্ব বরণ করেছে, যাদের চোখ চলে গেছে, যাদের পা চলে গেছে, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর পাশাপাশি আমি একটু বলতে চাই, সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, এটা আমাদেরকে, এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে। এখন সবার টাকা বাজাইছে, ছাত্ররা কিছু না। ছাত্রদের ভুল থাকতে পারে, কিন্তু ওরা তো ছোট, ওদেরকে তো দেখা দিতে হবে, ওদেরকে বলতে হবে, ওদেরকে শুনতে হবে। ওরা কি কখনো বেয়াদবি করেছে কারোর সাথে? বলেন তো, ওরা তো কারোর সাথে বেয়াদবি করে নাই। ওদের পিছে লাগিয়েছেন কেন? ওদের পিছে লাগবে ধরবো আমি। মাহফুজ কামাল কইছে যে মাহফুজকে ভোট করেছে, ভোট কি জানে? কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোন ধারণা আছে আপনার? জীবনে কোনোদিন ইলেকশন করছেন? কোন একটা পর্যায়ে, জীবনে কোন একটা পর্যায়ে মাহফুজুর রহমান সাহেব আপনি ইলেকশন করেছেন? হ্যাঁ, মাহফুজ কামাল আপনি ভোট করেছেন? হ্যাঁ, জিন্দেগিতে আপনি কেন জানেন ভোট কি? আপনি জানেন ভোট না করে জানেন ভোট বিশ্বাস করেছেন, ঠিক সেইভাবে মাহফুজ হয়েছে। আপনার কোন সমস্যা? হ্যাঁ, আপনি কি ছাত্র সংসদ নির্বাচন করেছেন? হ্যাঁ, জিতেছেন, দাঁড়িয়েছেন। আমি করেছি, জিতেছি, হ্যাঁ, বিপিজিএস পদে। হ্যাঁ, জাতীয়ভাবে নির্বাচন করেছেন, সারা দেশের লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোনদিন? হ্যাঁ, জানেন কেমন করা লাগে? আমি করেছি, জিতেছিও। বিএমএস সেন্ট্রাল কমিটিতে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি জাতীয় পর্যায়ে নির্বাচন করিয়া। রাজনীতি করেছেন জিন্দেগিতে? করেন নাই তো বাক্য জানেন কেন? রাজনীতি নিয়ে ওটা তো জানেন না। আপনি রাজনীতি বুঝেন। যাই হোক, মাহফুজের ডিফেন্ড করা বা গ্লোরিফাই করা আমার দায়িত্ব না। ছাত্রদের অবশ্যই অনেক দুর্বলতা আছে, যার জন্য আজকে আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে যে আমরা হইতে পারতাম সেটা হইতে পারতেছি না। এটা আমি নিজেও বলছি। 5 আগস্টে গণভবনের পরে বঙ্গভবনের দখল নিতে হইতো, চুপ্পুকে তাড়াইতে হইতো, ওই দিনে পাছায় লাথি দিয়া। সেটা হয় নাই। কিন্তু মাসুদ কামাল কেন লাগলো মাহফুজের পিছনে? কারণ মাহফুজ বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে সে বাংলাদেশ বিরোধী বলিছে, খুব ভালো কথা বলিছে, শাবাশ, ভালো বাচ্চা। বাংলাদেশের মানুষের মনের কথা কইছে, আমাদের পূর্ণ সমর্থন আছে। এটা মাসুদ কামালের পুচ্চা আগুন ধরে গেছে। আওয়ামী লীগ বড় দল না, আসলে জামাত বাংলাদেশ বিরোধী। আওয়ামী লীগের এত লোক বড় দল কই যাবে? এটা কি দেশ থেকে বেরিয়ে যাবে? আওয়ামী লীগের মাহফুজ উম্মাদ এমনকি এটাও কইছে যে দেশে বিভক্তি আনা হইতেছে। শুনেন, ওর কথাই শুনুন। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল, সেই সময় তারা বাংলাদেশের পন্থী ছিল না। কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোন ধারণা আছে আপনার? আওয়ামী লীগের সব লোকের নিয়ে কি করবেন? কোন দেশে পাঠাবেন? কোথায় পাঠাবেন? আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এইসব নিয়ে একসঙ্গে জোর করে গণকবর দিয়ে দেবেন? কি করবেন রে ভাই? আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয়। ওনারা কি পাগল হয়ে যাবেন? মাহফুজুর রহমানের বক্তব্যের জন্য যাদের কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না। তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা থাকে না। এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না। আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী দল,
আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে জাস্ট ক্ষমতায় থাকার জন্য 1971 গোপন চুক্তি করেছে, মুজিবুর রহমান 25 বছর দাসত্ব চুক্তি করেছে, আর নিজের আমলে ভারতকে যা দিয়েছে তার সারা জীবন ভারত মনে রাখবে মার্কা অসংখ্য চুক্তি করেছে। এই যে মুজিবুর রহমান 25 বছরের চুক্তি করেছিল, এই চুক্তির প্রথম বরকলাপ করে ভারত। গণতন্ত্র ছিল এই চুক্তির অন্যতম ভিত্তি। তবে মুজিব যখন তাইলে সব দল নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল করলো, অন্য সবার নির্বাচনে অংশগ্রহণ বাতিল করে দিল, মানুষের রিট করার অধিকার কায়দা দিল, স্বৈর শাসন কায়েম করলো, তখন কি ইন্ডিয়া এই চুক্তি থেকে বের হয়ে গেছিল? তাই চুক্তিটা থাকে কেমনে, বের হয়ে যায়নি কেন? এই চুক্তির ধারা ছিল একে অপরের উপরে কোনো আগ্রাসনমূলক তৎপরতা পরিচালনা করবে না, নিজ ভূখণ্ডে এমন কোনো সামরিক আয়োজনে ব্যস্ত থাকবে না যে অপর পক্ষের জন্য সামরিক ক্ষতি বা নিরাপত্তার উপর হুমকি হয়ে দাঁড়াতে পারে। উভয় পক্ষ অপর পক্ষের সঙ্গে সশস্ত্র সংগ্রামে যে কোনো তৃতীয় পক্ষকে সহায়তা দান থেকে বিরত থাকবে, এটা একটা ক্লজ ছিল। 75 আগস্টে শেখ মুজিব জয়বাংলা হয়ে যাওয়ার পরে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কাদের সিদ্দিকী হারামজাদা এই নেতৃত্বে আওয়ামী লীগের তরুণ অংশের মধ্যে এও ছিল, ওই যে সুলতান মোহাম্মদ মনসুর ও ছিল। ভারতে যে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত শুরু করে, আর্মির সাথে যুদ্ধ করে, এইটা ছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী ভারত আশ্রয় পেয়েছিল না? তাদের দেওয়া রসদপূর্ণ সহযোগিতা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত হয়েছে না? কোনদিন বাংলাদেশ কইছে যে বাংলাদেশের সাথে চুক্তির বরকরার করেছে ইন্ডিয়া, এই ইন্ডিয়ার সাথে চুক্তি করে কোনো লাভ আছে? চুক্তি রাখে তো মুনাফিক একটা। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারা নিকা বসে ইন্ডিয়ার সাথে, শুধু নিজেই না দেশের গোয়া মারা যায়। আর যখন ক্ষমতায় না থাকে তখন এমন অবস্থা তৈরি করে বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে। আওয়ামী লীগ কই যাবে? মাসুদ কামাল মাথা খারাপ হয়ে গেছে, আওয়ামী লীগ কই যাবে? ওটা বিপদে পড়লে কই পালায়? যেখানে যা পালায় সেটাই যাবে। 1971 গেছে না ইন্ডিয়া, 1975 পলাইছে না ইন্ডিয়া, 2024 পলাইছে না ইন্ডিয়া, এখন কই আছে? আবার বলে তারা বিদেশে জনমত গঠনে ভারতের দিকে তাকায় আছে। এই দল বাংলাদেশ পন্থী দল। উন্মাদ কে হইছে? উন্মাদ মাহফুজ হইছে না মাসুদ কামাল হইছে? বাংলাদেশের বড় সমস্যা কি জানেন? সাংবাদিকরা বুদ্ধিজীবী হয়ে যায়। এটা নিউজের মতো লিখতে পারে না, এটা পত্রিকা তৈরি করতে পারে না যে বিশ্বমানের, এমন টিভি চ্যানেল করতে পারে না যে বিশ্বমানের, এটা দেশ জাতি দুনিয়া সম্পর্কে বয়ান দেয়। আর আমাদের সাথে শোনা লাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি দুনিয়া মানবে না। মনে হয় ওই দুনিয়ার সব হেদারদের স্টেটের সাথে সকাল বিকেল নাস্তা করে, ওই জানে আওয়ামী লীগকে সাফা করে দিলেও কেউ কিছু হবে না। কইতে আসলে আমরা দেখবো বিপ্লবের টাইমে গ্লোবাল মিডিয়াতে লড়াইকে জঙ্গিবাদ বলে প্রচারের চেষ্টা চালাচ্ছে না, আছে না, করছে না? প্রত্যেকটা দূতাবাসে নোট পাঠাইছে না, আমরা দেখছি তো সেই নোট পড়া কি লিখেছিল, কি কইতে বলে দিছিল। এই ন্যারেটিভ কারা ভাঙছে? মাসুদ কামালরা ভাঙছে, ওর সে ক্ষমতা আছে ভাঙা, বড় বড় বাক্য দেখাচ্ছে বসে বসে। ওর বাক্য কে শুনে? আমের বয়ানদাতা এসে গেছে, আবার বিভক্তির আলাপ আনিছে। তার মানে আওয়ামী লীগের সাথে ঐক্য করা লাগবে আমাদের। শুনেন, মাহফুজুর রহমানের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না। তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না, শৃঙ্খলা থাকে না, এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না। এই সরকার নাকি নিরপেক্ষতা হারাইতেছে। মাসুদ কামাল এই সরকার নিরপেক্ষ না, কে কইছে নিরপেক্ষ? এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, এটা বিপ্লবের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, এটা ফ্যাসিস্টের বিরুদ্ধ পক্ষের সরকার, এটা অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার। এই সরকার নিরপেক্ষ সরকার না, এই সরকার আমাদের পক্ষের সরকার। আমরা আমি বাকশালীদের দাবড়ানোর উপরে রাখবো, বাংলাদেশের সত্যদের নির্মূল করবো আমরা। এই দেখেন জাতীয় পার্টি বলে এই সরকার নিরপেক্ষ না, এই কথা বলে মাসুদ কামাল। এই জাতীয় পার্টি মিটিং করে প্রকাশ্যে হারামজাদারা। তো আমার ক্ষুদ্র ভ্রাতাদের জিয়াফত খেলাম এমনি এমনি, ভাবছিলাম জিয়াফত খেয়ে গরুর গোস্ত খেয়ে শক্তি ঢুকতে হবি, একদিন সব লুসায় মেরে গেছে। জাতীয় পার্টি কেমনি মিটিং করে ঢাকাত? হ্যাঁ, আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা, ওটি গরু ফেলে জবে দেওয়া হয়নি কে? আমি ধর্ম তো এখন আমার ক্ষুদ্র ভ্রাতা গেলে ধর্ম। জাতীয় পার্টি যেন প্রকাশ্যে মিটিং করতে না পারে, কেস ফাইনাল। ওই বাইরে আসবে বাড়ি দিয়ে ওরা দাবড়ানি দিয়ে তেড়ে দেবে। এবার আছে ঐক্য প্রসঙ্গটা বুঝে দেখে, ঐক্য হাসিনা যেমন উন্নয়ন করে সিকিউর পাইলনি, তেমনি বিএনপি ঐক্য করে সিকিউর পাইছে। মাসুদ কামাল তার সাথে ফেউল লাগিছে, ওই একবার আওয়ামী লীগের সাথে ফেউল লাগে, একবার বিএনপির সাথে ফেউল লাগে। ও ঠিক করবে পারেনি কার সাথে যাবে। অবশ্য আওয়ামী লীগ আর বিএনপি এখন একই কথা করছে। তাই দেখা যাক, আসেন ওইটা বুঝে দেখি।
সমাজ কোনো স্থির বিষয় না, এটা বহতা নদীর মতো। একটা নদীতে তো স্রোত থাকে না, নানা স্রোত থাকে, নানা ঘূর্ণি থাকে, ঘূর্ণি ইনকে করে ঘুরে না, নানা সমাজে নানা চিন্তা থাকে, নানা দ্বন্দ্ব থাকে। এই চিন্তার দ্বন্দ্বের সংঘাতে সমাজ আগায় যায়। দ্বন্দ্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় সমাজে, চিন্তার দ্বন্দ্ব। কিন্তু দ্বন্দ্বের মধ্যে একটা দ্বন্দ্ব কালক্রমে প্রধান দ্বন্দ্ব হয়ে ওঠে। এক নাম্বার, সেই প্রধান দ্বন্দ্ব সব ছোটখাটো দ্বন্দ্বকে ছাপায় যায়, সমাজে তখন বদল ঘটে। হাসিনা আমলে অনেক ধরনের দ্বন্দ্ব ছিল, যেমন ধরেন ছোট বড় মাঝারি নানা ধরনের দ্বন্দ্ব। ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি বাংলাদেশের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না, শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে না। এরকম অসংখ্য দ্বন্দ্ব পাবেন দেশে। এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব। আপনি ইতিহাসে তাকায় দেখেন, ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল? ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না, তা না। প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার প্রজা। অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে, ফলশ্রুতিতে পাকিস্তানে জন্ম হয়েছে। পাকিস্তান আমলে দ্বন্দ্ব ছিল কি? বাঙালি আর বাঙালিদের। হাসিনা আমলে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব কি ছিল? ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। দুই পক্ষ, হাসিনা অ্যান্টি হাসিনা। এখন হাসিনা নাই হয়ে গেছে, সে প্রধান দ্বন্দ্ব তো নাই, তাহলে ছোটখাটো দ্বন্দ্বগুলো আছে। এখন আমাদের আগে ডিফারেন্স গুলো মাথা চারা দিচ্ছে, এটা দেই। কারণ আমরা সবাই আমাদের কল্পনার ভবিষ্যৎ নিয়ে লড়াই করি, আমার ইমাজিনেশন নিয়ে লড়াই করি। আমার ইমাজিনেশনে যে আগামী বাংলাদেশ, সেখানে আওয়ামী লীগ নাই, সেখানে ভারতীয় আধিপত্যবাদ নাই, সেটা সাম্যের সমাজ, সেটা ইনসাফের রাষ্ট্র। আপনার কল্পনা বা সবার কল্পনা কি এক? মাসুদ কামালের কল্পনা কি আমার মতো? তাহলে আপনার সাথে আমার ঐক্য হবে কিভাবে? আমরা কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন হইতে দেব না, জান দিয়ে দেব আরেকবার। আমরা জানতে চাই কেন আরাফাত, বিএনপি, মাসুদ কামাল, ইন্ডিয়া, জাতীয় পার্টি, এমনকি জামাত প্রফেসর ইউনূসের সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বলতেছে? কেন বলতেছে আগে নির্বাচন পরে সংস্কার? আমাদের প্রশ্ন, কেন ভারতের আরাফাতের চা আর আপনাদের চা এক হয়? কেন ভারতের আগে নির্বাচন পরে সংস্কার এই বয়ান আপনারা ফেরি করেন? কেন আপনারা বলেন না ইন্ডিয়ারে কেন আমাদের রাষ্ট্র কেমনে চলবে সেই বয়ান দিতে আসে? বাংলাদেশ কোন রাজনৈতিক দল বলছে ভারতকে হাসিনাকে রাষ্ট্র কেন, গণহত্যাকারীরা হাসিনার দোষররা ভারতে কেন পলায় আছে? বলছে বলে নাই। আর সমাজে সবকিছু নিয়ে ঐক্য থাকতে হবে কেন? স্টুয়ার্ট মিলের একটা বই আছে অনলি পার্টি, ওইখানে উনি কইছেন যে মতের ভিন্নতা এবং বিতর্ক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি বলছিলেন যে সত্যকে খুঁজে বের করার জন্য মুক্ত চিন্তা এবং বিতর্কের প্রয়োজন। যদি রাজনৈতিক ঐক্য সবাইকে একই চিন্তার দিকে ধাবিত করে, তবে সমালোচনা এবং নতুন চিন্তার উদ্ভব বাধাগ্রস্ত হয়। ঐক্য প্রয়োজনীয় না, যখন দরকার ছিল করছি। আমরা সবাই এক হয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আমরা আগামী বাংলাদেশ যেভাবে চিন্তা করছি সেটা নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকবেই। এবার আসেন আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলি। এগুলো করেছিলেন কেন? কে করেছে আওয়ামী লীগের পুনর্বাসন? আমরা তো জানি আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য প্রোটেক্ট করার ঠিকা নিছেন কে? নাম সহ জানি, সব তথ্য আসছে। কে কোন ব্যবসা প্রোটেক্ট করেছেন তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওয়েবসাইট করেছি না ওটি থাকবে, সে সাইট তৈরি হচ্ছে ওটি থাকবে। অনেকে আওয়ামী লীগের দ্বারা আশ্রয় দিচ্ছেন, অনেকে তাদের পলাইতে সাহায্য করছেন। আমাদের কাছে তথ্য আসছে, একে একে আমরা ভেরিফাই করেছি। আমরা ভেরিফাই না করে দেব না। অনেকে দলে জায়গা দিচ্ছেন, অনেকে কয় এখন কেন করে দিচ্ছেন না, কয়ে দিচ্ছেন না কেন? নির্বাচন করেছে তো নির্বাচন আসুক। এক একটা এপিসোড বানাবো এক এক আসন নিয়ে, আমি আর ইলিয়াস একসাথে দায়িত্ব ভাগ করে নিয়ে একা উঠাইব। এখন ভাইরা দেখেন দুটো নির্বাচন চান নাকি প্রফেসর ইউনূসকে সংস্কার করতে দিবেন? ওনার কাছে ছাইড়া দিতে সমস্যা কোথায় আপনাদের? প্রফেসর ইউনূস যেদিন চাবে সেদিন আপনারা করবেন, ছাইড়া দেন। প্রফেসর ইউনূসের সরকারের বুদ্ধি শিখিয়ে দিই, আপনি বিএনপি স্কেল ইউজ করেন, মানে আপনার পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আপনার রাষ্ট্র চালানোর সুবিধা হবে। আমার বুদ্ধি না চাইনিজ বুদ্ধি, কমিউনিস্ট বুদ্ধি, আইএসএস জিলাপির বুদ্ধি, কিসেরা আজ করি? আপনি কোন পলিসি ইমপ্লিমেন্ট করবেন, কোন পলিসি বাস্তবায়ন করবেন, এটা করার আগে ইভালুয়েট করে নেবেন যে বিএনপি রাজপথে নাই মিটিং করে প্রতিবাদ করবে কিনা, জামাত মিটিং করে প্রতিবাদ করবে কিনা। যদি দেখেন প্রতিবাদ করবে সেটা ধীরে ধীরে করেন, যদি দেখেন প্রতিবাদ করবে না বা করতে পারবে না, পেছে পড়ে যাবে, মাটি পড়ে যাবে, সেটা করে ফেলবেন। সামনে সিনেমাকে ধরেছিলেন না, এটা স্মার্ট মুভ ছিল। হ্যাঁ, এটাকে কিছু তো জামাত বিএনপি রাস্তায় যাবে মিছিল করতে পারতো না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন, ঠাসি খেয়ে থাকবে, বিএনপি জামাতকে কিছু করবে পারবে না। রাস্তায় মিছিল দেখবে, ওদের কর্মীরা ওদের নেতাদের পাশা লাল করে দেবে একেবারে। করে দেন, কোনো সমস্যা নাই, আপনি করে দেন, আল্লাহর নাম নিয়ে করে দেন। আর শোনেন বিএনপি জামাতের আপনাদের জিনিস দেখেন, এই যে ফেসবুকে প্রফেসর ইউনূস সরকারের পতনের গুজব শুনে জামাত বিএনপি নেতাদের বাড়িতে হামলা করতে গেছে আওয়ামী লীগরা। কাদের বাসায় ছিলেন এতদিন? এদের বুঝতেছেন তো কি আকাম আপনারা করছেন? টাকা পয়সা নিয়ে কতজনকে বাঁচাইছেন, কেমনে বাঁচাইছেন, এই সমস্ত ইতিহাস বাড়াবেন।
আওয়ামী লীগ একভাবে বাংলাদেশের সমাজে রাষ্ট্রে জায়গা পেতে পারে, সেটা হচ্ছে গণক্ষমা। অনুশোচনা যার নাই তারে বাংলাদেশে কোন রাজনীতি করতে দেওয়া হবে না, বাংলাদেশে কোন স্পেস দেওয়া হবে না। অনুশোচনা করবে, ক্ষমা চাইবে, তারপরে ফাইনালি বলি ভারতের খপ্পর থেকে বাইরে আসেন। আপনাদের সাথে ভারতের সম্পর্ক আছে, এটা যদি প্রমাণ করে দিতে দেওয়া যায় না, আর এই সন্দেহ যদি জনগণের মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে আপনি তাহলে শেষ, আপনার আর কোনো ভবিষ্যৎ নাই। আপনারা অনেকেই সেই রাস্তায় হাঁটছেন। ইন্ডিয়াটা বাড়ে, আওয়ামী লীগের পতন হয়েছে ইন্ডিয়ার কারণে, কারণ ইন্ডিয়ার গল্পটা কিঞ্চিত অ্যাডাল্ট, তাই বাচ্চা লোক স্ক্রিন থেকে সরে যান, এটা না বললেও চলে না। ইন্ডিয়ার কেন বাড়েন সেটা বুঝবেন তাইলে। আগে একটা সিনেমা দেখেন, এই দেশে বাংলায় সাবটাইটেল লিখে দিয়ে নিছে। মুজিবুর নিয়ে সিনেমা বানিয়েছে, সে মুজিব আবার হিন্দি করছে ভারত মাতা নাকি বাংলাদেশকে জন্ম দিছে। দেখেছেন দেখেছেন, এটা যে কত ড্যামেজিং মুজিবের জন্য, ভারতের জন্য, এটা বোঝার মতো বুদ্ধি ইন্ডিয়া নাই। তো ওই যে গল্পটা কম কইছিলাম, পঙ্কা পড়লা, ততদিন পঙ্কা বাপের কাছে গিয়ে আবদার করেছে, বাপ বিয়ে করুন, বিয়ে করুন, আমাকে বিয়ে দিয়ে দাও। তো বাপ কইছে যে বিয়ে যে করবো তো জিনিসপত্র দেখি, তো জিনিসপত্র দেখাইছে। তো বাপ কইছে আর দূর এই সাইজে বিয়ে করা যায় না, তুই বেড়া তুই টাইমবু টাইমবু টাইম টেনে তোর জিনিসপত্র লম্বা করবো। তো বাপ পড়লা কতখানি লম্বা করবো? তো বাপ কয় তো পর্যন্ত নিয়ে ওই টানে আর টানে টেনতে টেনতে 80 ফুট পর্যন্ত লম্বা হয়েছে। তো বাবার কাছে গিয়ে গেছে আছে বাপ কইছে দেখিস এই যে ওই ইন্ডিয়া ওই পোলার না নিজের নিজেই মারে।